কাঞ্চনকন্যা এক্সপ্রেস ১৩,১৪৯। এই ট্রেনে করে আজ আমরা চললাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মেঘে ঢাকা পাহাড়, চা বাগানের সৌন্দর্য এবং সঙ্গে টয় ট্রেন। তাহলে আজ আপনারা আমার সাথে উপভোগ করুন দার্জিলিংয়ের এই সুন্দর সফরটা। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, আমি শুভজিৎ, আজকে তোমাদের নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু হচ্ছে বাড়ি থেকে, অনেকদিন পর আবার শুরু করছি। আজকে আমি যাচ্ছি দার্জিলিং। তো আমার ট্রেন হলো শিয়ালদা স্টেশন থেকে ১৩,১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেনটা ছাড়ে রাত্রি 8:30, আর সময়ের কাটা এখন বাজে প্রায় 6:30। আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন বেশি দূর নয়, মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো লাগে। তখন খেয়ে দে মোটামুটি আমার ব্যাগ গোজ সব রেডি। ব্যাগগুলো এখানে সব রুকস্যাক নিয়েছি, আমি রুকস্যাক নিয়েই যাব, একা যাচ্ছি। আর এটা আমি বাজেট ফ্রেন্ডলি করছি, বাজেট ফ্রেন্ডলি ট্যুর। তো যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, একটা চাপ আছে যে গরমের ছুটির একটা প্রেশার পড়বে। জানি না কেমন ভিড় পাবো, কোনো আইডিয়া নেই। আমি শুধু আপ ডাউন ট্রেনের টিকিট কাটা, আমি কিন্তু তারপরে পুরো জার্নিটা কীভাবে করব সেটা তো দেখাবই। আর হোটেল দার্জিলিংয়ে কিছু বুক করিনি, সম্পূর্ণ গিয়ে বুক করব। তো এটাও একটা এক্সপিরিয়েন্স হবে যে গেলে এই সময় ভিড় বা চাপ থাকলে কেমন কি রেট পড়ে, মানে অন্যান্য সময় গেলে কখন কি পাওয়া যায়, সেটাও তোমাদের একটা আপডেট দিতে পারবো। তো চলো, এখন মোটামুটি রেডি হয়ে গেছি, এবার একটু খেয়ে নিয়ে বেরিয়ে পড়ছি শিয়ালদার পথে। তো শিয়ালদা থেকে রাত্রি 8:30টায় ট্রেন। তো দেখা হচ্ছে আবার স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, দমদম স্টেশন থেকে যখন লোকাল ট্রেনে শিয়ালদা ঢুকছি, আমাদের অপোজিটে যে এই যে ট্রেনটা দেখছো, এটাই হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনেই কিন্তু আমি যাব। তো অদ্ভুত যে আমিও শিয়ালদা ঢুকছি আর সঙ্গে আমার ট্রেনও কিন্তু শিয়ালদা স্টেশন ঢুকছে। তো চলো এবার শিয়ালদা স্টেশনে আমি নেবে তারপরে ট্রেনের কাছে গিয়ে দেখাচ্ছি। 8 নম্বরে চট করে লোকাল ট্রেন আমি দেখি না, তো 8 নম্বরে দিচ্ছে আমারই সুবিধা। 14তে যেতে হবে, 14 থেকে ছাড়বে আমাদের ১৩,১৪৯ কাঞ্চনকন্যা। তা 8-এ দেওয়াতেই কিন্তু দেখছো প্ল্যাটফর্মটা কিন্তু যথেষ্ট ফাঁকাই। তো এসে গেছে এখন 14 নম্বর প্ল্যাটফর্ম। আর কেএফসির পাশ থেকে ঢুকেই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো সামনেই WDM-3, এই ডিজেল লোকোমোটিভগুলো এখন ট্রেন শান্টিং করতেই বেশি ইউজ হয়। আর সামনে তো ওয়েব 7 রয়েছে যা আমাদের নিয়ে যাবে। তো এখন মাল লোডিং হচ্ছে সামনের লাগেজে। আর আমি কিন্তু আজকে যাব স্লিপারে। তো আর এসি টিকিট দুজন মিলে ভাগ করে যাব ট্রেনে। তো চলো এখন যাই সামনের দিকে। আর প্রচুর লোক, কিন্তু মানে এত পরিমাণ গরম কলকাতায় যে সবাই কিন্তু এখন ছুটেছে নর্থ বেঙ্গলের দিকে। কেউ দার্জিলিং, কেউ সিকিম, কেউ গ্যাংটক যাচ্ছে। তো চলো শুরু করা যাক। 1 মাস আগেও টিকিট কেটে আমার টিকিট কিন্তু কনফার্ম হয়নি। আর এসি আরেকজনের সাথে শেয়ার করে যেতে হবে, তাই বাইরে থেকেই ব্লগটা করছি। 8:13 বাজে, 8:35-এ ছাড়বে শিয়ালদা থেকে। আর রাত্রিবেলা তেমন দেখানোর কিছু নেই, তাও দক্ষিণেশ্বর এলে দেখাবো। তো চলো ট্রেনের উঠে বসি। শিয়ালদা ছাড়ার পর আমাদের ট্রেনের প্রথম হল্ট হলো দক্ষিণেশ্বর। তো 2-একটা ট্রেন আছে, উত্তরবঙ্গেরও আছে দক্ষিণেশ্বর স্টেশন আসতে শিয়ালদা থেকে মোটামুটি 20 মিনিট মতো সময় নিল। আর ট্রেন মোটামুটি আপাতত দক্ষিণেশ্বর অবধি তো টাইমেই ঢুকলো। তো চলো এখন সামনের দিকে এগোই, দেখি আমাদের ট্রেনে ম্যাক্সিমাম স্পিড 130। তো সেটা ওঠে কি না সেটাও একবার চেক করে দেখব। তো এই হলো দক্ষিণেশ্বর স্টেশন। আর ট্রেন মোটামুটি আপাতত টাইমে আছে। তো দেখা যাক কখন গিয়ে কালকে আমরা পৌঁছাই। কামারকুণ্ডু পেরোনোর পর বর্ধমান কট লাইন দিয়ে যখন ট্রেন চলছে, একবার স্পিডোমিটারটা চালিয়ে দেখি 125, 126। মানে ট্রেন এখন তার সর্বোচ্চ গতিতেই কিন্তু প্রায় ছুটছে। বাথরুমের রিভিউটা দিয়ে দিই। বাথরুমে কাজ আছে, কলে জল আছে, গন্ধ রয়েছে, একটা স্মেল রয়েছে। আর এটা ওয়াশ টয়লেট, গ্লাস কাজ করছে, পরিষ্কার, কিন্তু বাথরুম পরিষ্কার আছে, কিন্তু মেন প্রবলেম হলো একটা স্মেল কিন্তু রয়ে গেছে। চলো দেখি সকাল যদি পরিষ্কার থাকে তো খুবই ভালো হয়। তো চলো, রাত হয়ে গেছে, আর তো দেখানোর মতো কিছু নেই, এবার যা হবে কালকে।
দুজন মিলে গুঁতোগুতি করে রাত্রিরে কোনো ক্রমে কাটিয়ে সময় এখন প্রায় 6টা, আর আমরা এসে পৌঁছে গেছি আলুয়াবাড়ি রোড জাংশন। আর এই জাংশন থেকে কিন্তু ভাগ হয়ে যায় শিলিগুড়ি আর এনজিপি যাওয়ার লাইন। আমাদের ট্রেন কিন্তু যাবে শিলিগুড়ির দিকে, আর দার্জিলিং মেল, পদাতিক এছাড়া যে ট্রেনগুলো রয়েছে সেগুলো যাবে কিন্তু এনজিপির দিকে। তো চলো এখন শিলিগুড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, ট্রেনটা সকাল থেকে 10 মিনিটের ওপর লেট থাকলেও আমাদের শিলিগুড়ি জাংশনে কিন্তু একদম পারফেক্ট 8টা 5-এই ঢুকেছে। তো ট্রেন একদম টাইমে ঢুকেছে, আর এটা হলো শিলিগুড়ি জাংশন। তো আমাদের ট্রেন এসে পৌঁছেছে শিলিগুড়ি জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ওপরেতে দেখছো, ওইখান থেকেই আমরা এখন যাব 1 নম্বর দিয়ে বাইরের দিকে। এনজিপি স্টেশন, এখান থেকে এই শিলিগুড়ি জাংশন, এখান থেকে এখন যাব বাইরের দিকে। শিলিগুড়ি স্টেশনে বাইরে শিলিগুড়ি আসার বা শিলিগুড়ি জাংশন আসার মেন কারণ হলো এখান থেকে বেরোলেই বাইরেই পেয়ে যাব এই এনবিএসটিসির বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু দার্জিলিং যাবার ডাইরেক্ট বাস পেয়ে যাব, আর দাম 105 টাকা। রেড বাসে অনলাইনে বুক হয়, কিন্তু আমি বুকটা করিনি, কারণ 8টার যে টিকিটটা রয়েছে সেটাতে কাঞ্চনকোনা একদম টাইমে ঢোকায়। তো চলো এখন লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটি। তো বন্ধুরা, বাস ছাড়ার পর বা বাসটা কেমন দেখতে হয় তার ভিডিও আমি করতে পারিনি, এ কারণেই আমি যখন টিকিট কাটছি তখন কিন্তু মুষলধারা বৃষ্টি নেমেছে শিলিগুড়ি স্টেশনে। কিন্তু দেখো, স্টেশন থেকে ছেড়ে মানে শিলিগুড়ি থেকে ছেড়ে যখন বাস এগোলো আর কিন্তু বৃষ্টি নেই। তো চলো এখন বাসে উঠে পড়েছি, কিছু করার নেই, বাসটা দেখাতে পারলাম না বৃষ্টির জন্য। এমনি নর্মাল যে বাসগুলো হয় এনবিএসটিসি, তার থেকে কিন্তু ছোটো বাসটা। আর বাসের একটা আপডেট দিয়ে রাখি, যদি তোমরা লাগেজ বেশি আনো কিন্তু তাহলে কিন্তু বাসে যেতে পারবে না। বাসে কিন্তু চট করে উঠতে দিচ্ছে না, অনেককেই কিন্তু উঠতে দেয়নি যাদের বেশি লাগেজ। বাস এখন আমাদের পেরোচ্ছে শুকনা মোড়, আর এখান থেকে কিন্তু মিরিক যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। একটা মিরিক হয়ে দার্জিলিং, আর একটা ঘুম বা যেটা বাস যায় সেই রাস্তা হয়ে দার্জিলিং। তো বাসের ভেতরটা কেমন হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বাস কিন্তু আমাদের লোকাল বাসের মতো তো বড় নয়, বাসে কিন্তু বেশি সিট নেই, 25 থেকে 30টা মতো সিট। আর লোকাল যারা আছে তারা কিন্তু ওই বাসে যায়। তো ভিড়ভাড়টা মোটামুটি রয়েছে, অসুবিধা হয়নি। আর চলো এখন যাই, বাসটা দেখাচ্ছে। দেখো বাসের ভেতরে অল্পই, খুব একটা বড় না, ছোট মিনি বাস টাইপের যে বাসগুলো সেগুলোই কিন্তু এই বাস। আর টিকিটের দামটা জানিয়ে রেখে 105 টাকা, আপ টু শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি। তো বন্ধুরা, শুকনা মোড় পেরোনোর পরই এই চা বাগানগুলো চোখে পড়লো। তো এর আগেও পড়েনি সেটা বলবো না, পড়েছে, কিন্তু তখন বৃষ্টি পড়ছিলো বলে আমি ভিডিও করতে পারিনি। তো দেখো চা বাগান শুরু, আর এরপরেই শুরু হবে কিন্তু আর একটু পরেই পাহাড়। তো সেই ভিডিও দেখাচ্ছি, তো দেখতে থাকো। একটু আগেই কিন্তু খটখটে রোদ্দুর ছিল বলবো না, কিন্তু মেঘলাই ছিল, তো বৃষ্টি ছিল না। আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো জানলার ভেতর দিয়েই দেখাচ্ছি পাহাড়ের বৃষ্টি, দেখতে থাকো। এবার উঠবো পাহাড়ে। তো পাহাড় দেখতেই পাচ্ছ, পাহাড়ে উঠে পড়েছি। আর ওয়েদার দেখো, এই মেঘলা আকাশে কিন্তু কাঞ্চনজঙ্ঘা হয়তো এবার আর দেখতে পাবো না। তো দেখা যাক কি হয়। তো মেঘলা আকাশ, আর এখন আমরা চলেছি দার্জিলিংয়ের পথে। শুনেছি ভাগ্যে যদি ভালো থাকে তো শিলিগুড়ি থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়, কিন্তু আমাদের ভাগ্যটা অতটাও ভালো নয়। তো আমরা প্রায় দার্জিলিংয়ের কাছে এসে গেছি, কিন্তু এখনও কিন্তু এই বৃষ্টি আর কুয়াশা সঙ্গে মেঘলা ওয়েদার, কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু পাইনি। তো আশা করছি পাবো, দেখা যাক কী হয়, ভাগ্যে যদি লেখা থাকে তো পাবো। তো বন্ধুরা, সোনাদা পেরোনোর পরেই কিন্তু একটা জ্যাম চোখে পড়লো। তো মোটামুটি সোনাদা থেকে ঘুম পৌঁছাতে 8 ঘন্টা যেখানে সময় লাগে, আমরা প্রায় 2 ঘন্টার ওপর লেগে গেল। এবং রাস্তায় প্রচুর জ্যাম, মারাত্মক জ্যাম।
আর এই বৃষ্টি হওয়ার জন্য যে কুয়াশা দেখতেই পাচ্ছ, আমরা বাস থেকে নেবে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আর ঠান্ডা কিন্তু একটা হালকা হালকা কিন্তু লাগছেই। তো দেখতে থাকো এই প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাণ ভরে উপভোগ করো এই দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য। সারা রাত আরএসি জার্নি, তারপরেই বললাম যে সোনাদার পথ থেকে জ্যাম। তো যেটা আমাদের পৌঁছানো কটা ছিল দুপুর 1টার মধ্যে, 9টা 10টা 11টা 12টা 1টা, অর্থাৎ 4 ঘন্টার মতো সময় লাগে বাসে, সেটা এসে পৌঁছলাম প্রায় 3:30। আরও 2 ঘন্টার ওপর এক্সট্রা লাগলো এই জ্যামের জন্য। তো আর শরীর দিচ্ছে না, তো বাসে আর ভিডিও করিনি, প্রচুর জ্যাম। তো আমরা এখন এসে বাস আমাদের নামিয়ে দিয়েছে হিলকাট রোডের মুখে। তো এখান থেকে দেখছি আশেপাশে একটা হোটেল নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এই হলো আমাদের হোটেল, এই হোটেলেই উঠেছি। তো বন্ধুরা আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবার দিন দার্জিলিংয়ে একটা লোকাল মার্কেট বসে, যেই মার্কেটটার নাম হলো গোরকে হাট বা গোরকা হাট। এদিন সারা সপ্তাহে সবজি থেকে শুরু করে সমস্ত কিছু এই মার্কেটে পাওয়া যায়। এই সপ্তাহে কিন্তু এই একটা দিনই বসে এই মার্কেটটা। আর এখান থেকে কিন্তু প্রচুর মানুষ এসছে যারা কিন্তু এদিন সবজি বা সারা সপ্তাহের মার্কেটিং কিন্তু করে নেয়। ঠান্ডার জন্য অসুবিধা হয় না। আর এখন আমরা যাচ্ছি এই মার্কেটের উপর দিয়ে ম্যালের দিকে। তো চলো একবার ম্যালে যাওয়ার আগে এই মার্কেটটা তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি, লোকাল স্ট্রিট ফুড, দার্জিলিংয়ের স্ট্রিট ফুড। দেখো সামনেই কিন্তু মোমো তৈরি হচ্ছে, হ্যান্ডমেড মোমো। তো তো এখন এইগুলোই দেখাচ্ছি তোমাদের। এখান থেকে আমরা এখন যাব ম্যালের দিকে। তো তার আগে একবার পুরো মার্কেটটা একবার তোমাদের দেখাই, দেখতে থাকো পুরো মার্কেটের ভিডিওটা। এই মার্কেটে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। প্লাস এখানে কিন্তু এক ধরনের ঝালমুড়ি দেখলাম, যেটা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু শেষ হয়ে গেছে বলে খাওয়াটা হলো না। বেশ অদ্ভুত লাল, পুরো লাল কালারের এক ধরনের ঝালমুড়ি, যেটা আমাদের এখানে কিন্তু চোখে পড়ে না, এরকম একটা ঝালমুড়ি। তাছাড়া মাংস, বিভিন্ন রকমের মাংস রয়েছে, প্লাস মোমো তো রয়েছে, বিখ্যাত মোমো। প্লাস এরকম দেখো এই ধরনের এক ধরনের একটা কী বলবো এটাকে, ফ্রাই বলছে ওরা। তো বিভিন্ন রকমের খাবার কিন্তু এখানে ছিল। তো সব কিছু দেখে এখন আমরা এসে পৌঁছেছি ম্যালে। আর ম্যালে যাওয়ার আগে এটা একটা চোখে বলে, এটা হলো বটকৃষ্ণ ধাম। বটকৃষ্ণ আমি যতটুকু শিওর নই, যদি কেউ জেনে থাকো বলে আমাকে জানিও। শোভাবাজারেই রয়েছে আমাদের বটকৃষ্ণ পালের বাড়ি। এটা কি সেই বটকৃষ্ণ পাল কি? যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। বন্ধুরা এখন আছি ম্যাল রোডে, যাচ্ছি ম্যালের দিকে। দেখো কত লোক। সেলফি জোন, গ্লিনারিস। करना चाहिए। বিখ্যাত দাস স্টুডিও।
ভানুভক্ত আচার্য, ওই যে স্ট্যাচুটা দেখছো। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি দার্জিলিংয়ের বিখ্যাত মেলে। দেখতেই পাচ্ছেন প্রচুর লোক সমাগম। তো ভিড়ের কারণটা যখন দার্জিলিং মেলে এলাম তখন বুঝতে পারলাম যে এত মানুষ এসছে, তার জন্যই এই ঘুম স্টেশন থেকে বা সোনাদা থেকে এই ভিড়ের কারণ। তো সামনে যে মূর্তিটা দেখছেন ইনি হলেন ভানুভক্ত আচার্য। ইনি সেই ব্যক্তি যিনি নেপালি ভাষায় রামায়ণকে অনুবাদ করেছিলেন। ইনি বিখ্যাত হওয়ার কিন্তু একটা অন্যতম কারণ। আর সামনেই দেখতে পাচ্ছ মেলের ওপর এখানে প্রচুর লোকের সমাগম। আর এখান থেকে চা কিনে খেলাম। তো চায়ের টেস্ট আর বলার মতো নয়। এত মানুষের সমাগমের জন্য অরিজিনাল দার্জিলিংটাই তো নয়। তো আমরা এখন ডান দিকে যাচ্ছি, যেদিকে হলো মহাকাল মন্দির। বাঁ দিকে হলো মহাকাল মার্কেট, ডান দিকে হলো মহাকাল মন্দির। আমরা এখন সেই মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। তো রাস্তাটা একটু খাড়াই, তার জন্যই বেশি হাঁপাচ্ছিলাম, মানে হাঁপানি। সারাটা রাস্তা জার্নি করতে এসেছি, এসেই বেরিয়ে গেছি, তো কষ্টটা ভালোই রকম বুঝতে পারছিলাম। আর তার উপর এরকম খাড়াই রাস্তা, কষ্টটা হচ্ছিল ঠিকই, কিন্তু ব্লগ তো করতেই হবে। তার জন্যই তোমাদের জন্যই এই খাড়াই পথ দিয়ে এসে রেস্ট না নিয়ে সোজা চলে এসেছি মহাকাল মন্দিরের দর্শন করতে। তো মহাকাল মন্দিরের দর্শন শুধু মহাকাল মন্দিরের মধ্যে যে শুধু মহাকালের মূর্তি রয়েছে তা কিন্তু নয়, এখানে কিন্তু যারা বৌদ্ধ ধর্মের পালন করে তাদেরও কিন্তু এটা কিন্তু অন্যতম একটা পবিত্র স্থান। প্রচুর মানুষ কিন্তু যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তারাও কিন্তু এখানে আসে। হাঁপিয়ে গেছি, চড়াই তো আমরা এখন এসে গেছি মহাকাল মন্দিরে। তো এবার সেই মহাকাল মন্দিরের দর্শনই তোমাদের করাচ্ছি। পুরো মহাকাল মন্দিরটাকে আমি পুরো ব্লগে তুলে ধরছি। এখানে ভিডিও নিয়ে কোনো আপত্তি নেই। মন্দিরের ভেতর পুরো মন্দিরের সমস্ত কিছুই আমি দর্শন করতে পেরেছি, তা এবং সমস্তটাই ভিডিও করেছি। তো দেখতে থাকো পুরো মহাকাল মন্দির। তো প্রথমেই একটা হনুমানজির মন্দির, তারপরে ওপরে উঠে তারপরে কিন্তু মহাকালের দর্শন। তো পুরোটা আমি দেখিয়েছি, মানে আমার ভিডিওতে তুলেছি এবং সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। পুরোটাই র ভিডিও, আমি কোনো এডিট করছি না, পুরোটাই সম্পূর্ণভাবে পুরো মহাকাল মন্দির তোমাদের সামনে তুলে ধরছি। সেটাই এবার দেখতে থাকো। দেখি
হনুমান সাবধান। এই তো হবে তাহলে তো রামতলায় পাওয়া যায় না। আরে ওইটাই বড় বড় খারাপ হয়ে যাবে তো, ব্যাগ যখন গাড়ির উপরে দিকে যেতে দেবে ভেঙে যাবে তো। নিচে হনুমানজির মন্দির, তারপরে উপরে উঠেই কালী মন্দির দর্শন করলাম। এবারেই হলো মূল মন্দির, যেটা হলো মহাকালের মন্দির। এটাই হলো সামনেই যে মন্দিরটা দেখাচ্ছি বন্ধুরা, এটাই হলো মহাকালের মন্দির। তো প্রচুর মানুষ কিন্তু এসছে, যারা কিন্তু এই মহাকালের দর্শন করতে এসছে। এবং শুধু বাঙালি বা হিন্দুরা নয়, এখানে কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষই এসছে। এবং আগেই বলেছি, এখানে কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য নয়, এখানে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের মধ্যেও কিন্তু এটি কিন্তু অন্যতম প্রসিদ্ধ স্থান। তো এখানে প্রসাদ দিচ্ছে একটা করে বাতাসা, সেটা এখানকার প্রসাদ সবাইকেই দিচ্ছে। এবং এখানে চাঁদা বা ডোনেশনের জন্য কিন্তু কোনো রকম চাপ বা কিছু দেওয়া হচ্ছে না। এটা খুব ভালো লাগলো, যেটা অন্যান্য মন্দিরে নেই। এই জিনিসটা সত্যিই খুব ভালো লেগেছে। আর এখানে ইনি দেখো কি সুন্দর এই প্রদীপ জ্বালাচ্ছেন, যেগুলো কিন্তু সারা মন্দির জুড়ে উনি লাগাবেন। যদিও ভিডিও করতে বারণ করেছে, আমি আর ভিডিও করলাম না। এই প্রদীপ কিন্তু এবার সারা মন্দিরে কিন্তু উনি যখনই অন্ধকার হবে সেগুলো লাগানো হবে। তো অপেক্ষা করার আর সময় পেলাম না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 5:30 বাজতে চললো। এবার আমাকে হোটেলেও ফিরতে হবে। আর সারাদিনের জার্নি বুঝতেই পারছো, গিয়ে একটু রেস্ট নিতে হবে, নাহলে কালকেও জার্নি রয়েছে, তোমাদের অনেক কিছু দেখাবো রয়েছে, যেটা সেকেন্ড পার্টে আসবে। তো অবভিয়াসলি আর মন্দিরটা আমি বেশি রাত অবধি থাকলাম না, বেরিয়ে এসেছি। তার আগে মন্দিরটা একবার পুরো দর্শন করিয়ে দিই তোমায়, পুরো মন্দিরটা ঘুরে ঘুরে। আমি একবারই করি।
বন্ধুরা ম্যাল থেকে পুরো মন্দির দর্শন করিয়ে এখন আমি ম্যাল থেকে আবার যাব হোটেলের পথে। তো ভিডিওটা বা প্রথম পর্বটা আমি আজকে এখানেই শেষ করছি, কারণ এরপরে হোটেলে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নেবো। বুঝতেই পারছো সারাদিনের জার্নি সেই সকাল থেকে চলছে, তো রেস্ট নিয়ে কালকে থেকে সকাল থেকে শুরু করবো ব্লগ। তো কালকের দিনের জন্য অপেক্ষা করো, কাল সেকেন্ড পার্টের জন্য। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের পর্বে, যেখানে কিন্তু থাকবে অনেক চমক। দেখতে থেকো।